রেসপিরেটরি সিস্টেমের প্যালপেশন, হ্যাঁ। প্রথমেই আসি হলো প্যালপেশনের ক্ষেত্রে যে প্রথমেই চেক করবো আমরা চেক দ্য ট্রাকিয়াল পজিশন। ট্রাকিয়াল পজিশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। কেন? দেখো, ট্রাকিয়া তো আমাদের স্টার্নাম বরাবর থাকে না, এটাকে বলা হয় জুগুলার নচ। এই জায়গাটাকে বলা হয় জুগুলার নচ নচ, ঠিক আছে? আমরা গতকালকে একটা কথা বলেছিলাম যে এই ট্রাকিয়া যদি তার স্টারনাম বা তার যে অ্যানাটমিক্যাল যে পজিশন, এই পজিশন থেকে যদি ডেভিয়েটেড লেফট অর রাইট, ডান সাইডে অথবা বাম সাইডে যদি সরে থাকে, সেটাকে আমরা কি বলবো? মনে আছে কারো? গতকালকে বলেছি এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। কিয়াল ডেভিয়েশন। হ্যাঁ, ট্রাকিয়াল ডেভিয়েশন, রাইট সাইড হোক লেফট সাইড হোক। মানে দেখো, নর্মালি আমাদের এইভাবেই থাকে, মানে একদম স্টারনাম বরাবর অ্যালাইন থাকে ট্রাকিয়া, তাই না? কোনো কারণে যদি ট্রাকিয়াটা আর রাইট সাইড অথবা লেফট সাইডে থাকে, মানে স্ট্রেট স্টারনাম বরাবর বা যেগুলো নচ বরাবর যদি না থেকে রাইট ক্লাভিকুলার অথবা লেফট ক্লাভিকুলার দিকে ঝুঁকে থাকে, তখন এটাকে আমরা কি বলবো? এটা বলেছিলাম এটা মেডিকেল ইমার্জেন্সি। এই ছবিটা দেখেছিলাম কালকে, দেখো। মনে পড়ছে? দেখো তো, ট্রাকিয়া আউট অফ মিড লাইন, মানে এই যে ট্রাকিয়া যদি রাইট সাইড অথবা লেফট সাইডে চলে যায়, তাহলে এটাকে বলা হয় নিউমোথোরাক্সের জন্য এটা এরকম হয়। নিউমোথোরাক্স লাংসের এই প্লুরাল স্পেসে বাতাস জমে যায়, নিউমোথোরাক্সের জন্য এরকম হয়। এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, হ্যাঁ। ট্রাকিয়া যদি আউট অফ মিড লাইন, ট্রাকিয়া এই যে ট্রাকিয়া এই যে ট্রাকিয়া ট্রাকিয়া যদি এটা হলো মিড লাইন, হ্যাঁ। এই যে এই বরাবরটা হলো মিড লাইন, এই মিড লাইন থেকে যদি ডানে অথবা বামে সরে যায়, আউট অফ মিড লাইন হয়, the pneumothorax indicates suprasternal notch out of midline, it indicates mediastinal shift, যেটা বললাম আর কি, হ্যাঁ। ট্রাকিয়া আউট অফ মিডলাইন ইন্ডিকেটস নিউমোথোরাক্স। রিমেম্বার, মেডিকেল ইমার্জেন্সি কিন্তু এটা। তারপর আসলে সিমেট্রি সিমেট্রি অফ দি চেস্ট মুভমেন্ট। সিমেট্রি অফ দি চেস্ট মুভমেন্ট বলতে যে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, হ্যাঁ, আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, আমাদের সিমেট্রিক্যালি, আই মিন সমান তালে শ্বাস ছাড়লে লাং এক্সপানশন, মানে লাং নিচের দিকে নেমে আসে, আর আর শ্বাস নিলে লাং ফুলে যায়। এটাই হলো সিস্টেম আর কি, এটাই হলো সিমেট্রি, মানে সমান তালে ইয়ে করে। তো ভোকাল ফ্রিমিটাস ভাইব্রেশন অফ দি চেস্ট ওয়াল দ্যাট ইজ কজড বাই টকিং। দেখো, তোমরা কথা বলার সময় একটু বুকে হাত দিয়ে দেখো, ভাইব্রেশন করে। প্যালপেট পোস্টেরিয়র চেস্ট ওয়াল while patient says 99, 99, এই 99 বলার পরে দেখবা যে পেশেন্টের পিছন থেকে, দেখো এখনই 99 যার যার মুখ দিয়ে সাউন্ড করে দেখো, যে 99 বললেই ভাইব্রেশনটা পিছন দিকে আসে। আর কি বলে, নর্মালি কথা বললে এই জিনিসটা হয়, 99এই ভাইব্রেশনটা হয়, খেয়াল করো। এখনই খেয়াল করতে পারো। নর্মালি হার্ড হার্ড মানে আমাদের লাংস সাউন্ড, হার্ড, সরি, হ্যাঁ, হার্ড at second intercostal space at external border anteriorly and intracapsular space posteriorly. Increased fremitus in other areas may indicate pneumonia. দেখো, আমরা লাংসের সাউন্ড গুলা শোনার জন্য সবচেয়ে ভালো শুনতে পাইলো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, আই মিন সেকেন্ড যে রিপসটা আছে না, উপরের থেকে সেকেন্ড রিপস, এই জায়গায় এই জন্যই দেখবা লাং সাউন্ডের ক্ষেত্রে তোমার স্টেতো, সরি, হ্যাঁ, স্টেথোস্কোপটা ইয়ের পাশে রাখে, যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের জায়গায় ধরে, যাতে করে ভাইব্রেশনটা শোনা যায়। খুব ইজিলি লাংসের অবস্থান, মানে কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেটা আইডেন্টিফাই করা যায়। কিন্তু এই যে লাংস, এই সাউন্ডটা ক্লিয়ারলি শোনার, যদি অন্য কোনো এরিয়া থেকে এই আওয়াজটা, লাংসের আওয়াজটা ক্লিয়ার শোনা যায়, তার মানে হলো কি, আমাদের নিউমোনিয়া, পালমোনারি ফিব্রিসিস অথবা টিউমার ইন্ডিকেট করে। ইন্টেন্সিটি ইন্ডিকেট নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন অর সিওপিডি। এই ভোকাল ফ্রিমিটাস মানে হলো ভাইব্রেশন কিন্তু, হ্যাঁ, যেটা ওই অলরেডি তো বলছি, উপরে তো লেখাই আছে ভোকাল ফ্রিমিটাস। এই ফ্রিমিটাস ভাইব্রেশনটা যদি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে একদম ক্লিয়ারলি শোনা যায়, তবে এটাই নরমাল। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে শুনতে পাবা, এটাই হলো মানে এক্সপেক্টেড।
বাট এই ভাইব্রেশনটা যদি ওই এরিয়া বাদ দিয়ে অন্য কোনো এরিয়া থেকে শোনা যায় তখন কিন্তু এটা নিউমোনিয়া বা পালমোনারি ফিব্রোসিস অথবা টিউমার ইন্ডিকেট করে। আর এই ভাইব্রেশনটা যদি একটু কম মনে হয় তখন এটা নিউমোথোরাক্স, প্লুরাল এফিউশন অর সিওপিডি ইন্ডিকেট করে। এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আরো বুঝতে পারবো, টেনশনের কোনো কারণ নেই। এই যে দেখো, আমরা 99 বললে এই জায়গায় হাত দিলে এই পোস্টেরিয়র সাইডে ভাইব্রেট করে, এটাই বলছিলাম। এবার আসি হলো পারকিউশন। পারকিউশন তো আমরা বুঝি না। এই যে মানে আচ্ছা, কোন কোন ক্ষেত্রে পারকিউশন অ্যাসেসমেন্টটা করা লাগে বলো তো? কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে? এটা কমন কমন, এটা এটার জন্য রিফ্লেক্স পড়ার প্রয়োজন নেই, যে কেউ পারবে, নার্সিং যারা পড়ছে বলো তো। বলতে পারবা কেউ? হ্যাঁ, কি বললেন? এই যে পারকিউশন করে হাত দিয়ে হাতের উপরে টোকা দেয় না, পেটে গ্যাস আছে কিনা, তারপরে নিউমোনিয়া, জি ভাই, এগুলোর জি ক্ষেত্রে ভাই, দিছিলাম। এগুলা খুবই কমনলি ব্যবহার করা হয়। এটা বলতে পারলে না তো তাড়াতাড়ি। পারকিউশন করার সময় বেশ কিছু সাউন্ড হয়, হ্যাঁ, সেটা একটু আমরা দেখি। প্রথমেই আসলে রেজোন্যান্স, নর্মাল সাউন্ড, হার্ড ওভার লাং টিস্যু, মডারেট টু লাউড, লো পিচড। হাইপার রেজোনেন্স, মানে দ্য সাউন্ড হার্ড ওভার ইনফ্লেটেড। হাইপার রেজোনেন্স হলো ফাঁপা জায়গা আছে না, ফাঁকা খালি কলসির উপরে একটা বাড়ি মারলে যে সাউন্ডটা হয় সেটাই হলো এই যে হাইপার রেজোনেন্স। ঠিক আছে? এই হাইপার রেজোনেন্স এক্সেস এয়ার কালেকশন, হাইপার রেজোনেন্স সাউন্ডসটা হয় যখন বাতাসের পরিমাণটা বেশি থাকে। ফর এক্সাম্পল কি, নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স মানে কি, মানেটা হলো লাংসের যে স্পেস, লাংসের স্পেস না, আই মিন প্লুরাল স্পেস, লাংসের যে প্লুরা, এই প্লুরার ভিতরে ফ্লুইডের জায়গায় মানে ওই লিসেনিং স্পিঞ্জো মাইলিনের জায়গায় এয়ার ঢুকে যায়, বেশি এয়ার চলে আসে, যে কারণে পুরো লাংস এক সাইডে চুপসে যায় আর এক সাইডে বাতাসে ভরা থাকে। এই জন্য এখানে বাড়ি মারলে, ওইখানে এই পারকিউশন করলে নিউমোথোরাক্স বা হাইপার রেজোনেন্স সাউন্ড হয়। হাইপার রেজোনেন্স কেন হয়? যেখানে অনেক বেশি বাতাস থাকে। ঠিক আছে? এরপর আসি হলো ডালনেস। ডাল মানে তোমার কি বলে, সাউন্ড হার্ড ওভার ফ্লুইড। ডাল মানেই হলো কিন্তু ফ্লুইড। আর হাইপার রেজোনেন্স মানে টু মাচ এয়ার বা অনেক এয়ার, লিখে রাখতে পারো যদি মনে রাখার সুবিধার জন্য। হাইপার রেজোনেন্স মিন্স টু মাচ এয়ার, আর ডালনেস মিন্স টু মাচ ফ্লুইড বা সলিড জাতীয় বোঝায় আর কি। হ্যাঁ, টু মাচ ফ্লুইডই লিখে রাখতে পারো। ডাল সাউন্ড, দেখবা খালি কলসির ভিতরে বাড়ি মারলে একটা একটা এক ধরনের সাউন্ড হয়, আর ওই একই আর ভরা কলসির ভিতরে বাড়ি মারলে আরেক সাউন্ড হয়। এই ভরা কলসি মানে হলো ডাল সাউন্ড, হার্ড ওভার ফ্লুইড ফিল্ড ম্যাটার, soft to moderately loud sound, moderate pitch indicate pneumonia or atelectasis. Yes. তারপরে ফুল ব্লাডার, তোমার আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে না, এখানে বাড়ি মারলেও ইউরিনারি ব্লাডার, ইউরিন দিয়ে ফুল থাকলে এখানে তোমার ইয়ে থাকে, কি বলে তোমার, কি বলে এটাকে, তোমার এক ধরনের সাউন্ড হয়, ভরা ভরা সাউন্ড হয়, এটাই হইলো ডালনেস। তারপরে ফ্ল্যাটনেস, কোনো সাউন্ড হয় না, এটা হলো অ্যাটলেক্টাসিসে। খুব মানে খুবই সাউন্ড হয় না বলতে ভুল, ভরা সাউন্ড মানে কি বলে এটাকে, ডেন্স সাউন্ডটা অনেক ঘন থাকে বুঝছো, এই ফ্ল্যাটনেসে। সফট হাই পিচ সাউন্ড, হার্ড ওভার ডেন্স ম্যাটার, ডেন্স ম্যাটার সাচ এজ মাসেল। মানে এই যে রাইট, এক্স্যাক্টলি, ভালো উদাহরণ হলো মাসেল। যেমন আমরা পিঠে থাপ্পড় দিলে যে সাউন্ডটা হয় না, মানে কি মাসেলের উপরে, এই মাসেলের উপরে যে সাউন্ডটা হয় এটাই মূলত হইলো তোমার ইয়ে সাউন্ড, কি বলে, ফ্ল্যাটনেসের সাউন্ড। তারপরে হলো টিম্পানি, লাউড হাই পিচড, heard over an enclosed air, loud high pitched heard over an enclosed air containing structure such as stomach, bowel and empty bladder. টিম্পানি জাস্ট, তবে হ্যাঁ,
হাই রেজোনেন্স কিন্তু নর্মাল সাউন্ড, হ্যাঁ। এখানে নর্মাল কোনটা? একমাত্র রেজোনেন্স। আর হাইপার রেজোনেন্স, ডালনেস, এগুলা কিন্তু অ্যাবনর্মাল সাউন্ড, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো, জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। বাকি টিম্পানি, ফ্ল্যাটনেস এগুলো না জানলেও হবে, সমস্যা নেই। দেখে কোনো স্লাইড বাকি আছে কিনা। আচ্ছা, তারপরে আসি হলো এবার আসলে অসকাল্টেশন। অসকাল্টেশন তো বুঝো তো নাকি? অসকাল্টেট যে করে ওই ইয়ের বেল দিয়ে আর কি, কি বলে, বিপি কাফের যে বেল, হ্যাঁ, স্টেথোস্কোপের বেল দিয়ে। নর্মাল ব্রিথ সাউন্ড, নর্মাল ব্রিথ সাউন্ড ভেসিকুলার সাউন্ড। নর্মাল ব্রিথটা হলো ভেসিকুলার সাউন্ড। ভেসিকুলার সাউন্ড মানে কি? হার্ড ওভার মোস্ট অফ দি লাং। সাধারণত আমাদের হোল লাঙেই আমরা যে সাউন্ডটা পাই সেটা হলো ভেসিকুলার সাউন্ড। এটা সাধারণত সফট অ্যান্ড লো পিচড। তারপরে ব্রঙ্কো ভেসিকুলার, হার্ড অ্যান্টেরিয়রলি বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড পোস্টেরিয়রলি বিটুইন দ্য স্কাপুলা। এই জন্যই আমরা বলেছিলাম সবচেয়ে ভালো সাউন্ড হয়, লাংসের সবচেয়ে ভালো সাউন্ড শোনা যায় হলো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে। তারপরে ব্রঙ্কিয়াল সাউন্ড কি লাউডার এন্ড হাই পিচড হেড ওভার ম্যান্ডিব্রাম। জাস্ট এতটুকু জানো, এর থেকে বেশি না জানলেও চলে, এখানে আর তেমন কিছু বলারও নেই, ঠিক আছে? এরপর আসি হলো অনেকগুলো সাউন্ড আছে, হ্যাঁ। আমরা এই তিনটা কিন্তু নর্মাল সাউন্ড করছি, ঠিক আছে? এবার আসি হলো অ্যাডভেন্সিয়াস ব্রিথ সাউন্ডস। দেখো এখানে এই অ্যাডভেন্সিয়াস ব্রিথ সাউন্ডে যে কয়টা আছে না আগেই বলে দেই, এগুলো সবগুলো অ্যাবনর্মাল সাউন্ড। Rails or crackles, ronky or gargles, wheezing, pleural friction, rub, stridor, snoring, ঠিক ঠিক আছে? বুঝছো? তো এটা সংক্ষেপে আগে একটা জাস্ট একটু জেনে রাখো। এই তিনটা হলো নর্মাল, ভেসিকুলার, ব্রঙ্কোভেসিকুলার হলো ব্রঙ্কাল, এই তিনটা হলো নর্মাল। এইগুলা বাদে যে কটা সাউন্ড পাবা লাংস রিলেটেড সবগুলো অ্যাবনর্মাল। সোজা এক 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 শব্দ শেষ, ঠিক আছে? প্রথমেই আসিল রেলস অর ক্র্যাকেলস। এই সাউন্ডটা আসলে কেন হয়? এটা হয় হলো, ধরো দেখো এর রেলস এর ভিতরে বহুত ক্র্যাকলস হয়, বহুত কিছু আছে। রেলস অর ক্র্যাকলস, প্রথমে ছিল রেলস অর ক্র্যাকলস। হার্ড উইথ সাডেন ওপেনিং অফ স্মল এয়ারওয়েজ দ্যাট কন্টেন ফ্লুইড অর মিউকাস, কমন ইন পালমোনারি এডেমা। আচ্ছা, রেলস অর ক্র্যাকলস বলতে কি বোঝায় এগুলো একটু লিখো, এটা একটু বোঝার বিষয় আছে। এই রেলস বা ক্র্যাকলস বলতে আসলে বিষয়টা হলো যখন অ্যালভিওলাই, যখন অ্যালভিওলাই গুলা তোমার ফ্লুইডে ভরে যায়, আই মিন মিউকাসে ভরে যায়। অ্যালভিওলাই তো আমরা জানি, অ্যালভিওলাই ছবি তো আর নতুন ভাবে দেখানোর কিছু নাই, তাও একটু দেখাই দিই Apps হালকা like করে। collection. এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইয়ের ভিতরে যখন তোমার কি বলে ফ্লুইডে মিউকাসে ভরে যায়, তখনই এই ক্র্যাকল সাউন্ডটা হয়, বিশেষ করে ক্র্যাকলস, ঠিক আছে? এবং আচ্ছা, এবার একটু মাথা খাটাও তো, আমরা তো কার্ডিওলজিও পড়ে আসছি। কোন কোন কন্ডিশন গুলাতে এই অ্যালভিওলাই গুলা তোমার ভরে যেতে পারে, মানে ফ্লুইডে? কি মনে হয়? Chronic heart কি মনে হয়? failure. হ্যাঁ, Left ventricular failure. Chronic heart failure. ক্রনিক হার্ট ফেলিওর কিন্তু বোথ সাইড বুঝায়, লাবণী স্পেসিফিক্যালি যদি বলতে চাও। Left ventricular failure. ইয়েস, লেফট। এটা মনে চলবে। আছে এল ফর এল,
জি ভাইয়া এল ফরে মানে কি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর মিন্স লাং ইস্যু, আর রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর মিন্স রেস্ট অফ দি বডি। সিম্পল। তারপরে আরেকটা জিনিস হতে পারে, যদি র্যাপিডলি যদি আইভি ইনফিউশন দিতে দেয় কাউকে, দ্রুত যদি কাউকে আইভি ইনফিউশন দেয়, তখনও এই প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো এই জন্য হয় হলো, পালমোনারি ইডিমা হবে না? হ্যাঁ সমস্যা তো। তারপরে ছিল রঙ্কি বা গার্গলস। রঙ্কি বা গার্গলস, এটা অনেকটা ওই নাক ডাকে যেরকম শব্দ না, এরকম শব্দ। বিশেষ করে আম, কি বলে, নিউমোনিয়াতে এই সাউন্ডটা হয়, হুইজিং সাউন্ড হয়। সরি, হুইজিং তো না, রঙ্কি মানে স্নোরাস হুইজিং বলে এটাকে। এটা আরেকটা অবলিক দিয়ে আরেকটা নাম লিখো, স্নোরাস হুইজিং। স্নোরাস, ওই যে নাক ডাকে যেভাবে, ওইটা স্নোরাস হুইজিং। এই রঙ্কির আরেকটা নাম হলো স্নোরাস হুইজিং। ঠিক আছে? তারপর অথবা গার্গল সাউন্ড ইন্ডিকেট স্পাম ইন দি এয়ারওয়ে। এয়ারওয়ে যেটা আমাদের এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসের ভিতরে যখন মানে ফ্লুইড থাকে, এই ফ্লুইড থেকে কি হয়, ফ্লুইড থেকে এয়ারওয়েটাকে ন্যারো করে ফেলে, যার ফলে, সরি, হ্যাঁ, স্পুটাম ইন দি এয়ারওয়ে মে ক্লিয়ার উইথ এ কফ। আমরা এয়ারওয়ের ভিতরে যখন তোমার এই স্পুটাম বা কাশি এগুলা জমে আমাদের জায়গাটাকে ন্যারো করে ফেলে, তখন এই হুইজিং কি বলে, রঙ্কি বা গার্গল সাউন্ড হয়। অকার্স ইন ডিজিজ উইথ ইনক্রিজ মিউকাস প্রোডাকশন সাচ এস নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিকটায়াসিস এন্ড সিস্টিক ফিব্রোসিস, এগুলাতে এই জিনিসটা হয়। জাস্ট কয়েকটা স্পেসিফিক কয়েকটা জায়গার ভালো করে বুঝো তাইলেই হবে। হুইজিং, এবার আসলে হুইজিং বাঁশির মতো সাউন্ড, রেজাল্ট ফ্রম প্যাসেজ অফ এয়ার থ্রু এ ন্যারোড এয়ারওয়ে। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার আছে, হুইজিং আমরা প্রায় পাবো সামনে। দেখো, এই যে তোমার ব্রঙ্কাস, হ্যাঁ, প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস, এই এটা দিয়ে দেখে, এই যে ইয়ে আছে, এই ব্রঙ্কাসের ভিতরে যখন ফ্লুইড জমে থাকে, মানে মিউকাস জমে থাকে, এয়ারটা যখন উপর দিয়ে আসে না, তখন এই যে এক পাশে ভরা এক সাইডে খালি থাকে, তখন এটা যখন এই এয়ারটা যখন নিচের দিকে নামতে থাকে, অথবা অ্যালভিলাই থেকে এয়ার যখন, অথবা অ্যালভিলাই থেকে মানে এয়ার ট্রান্সফার হওয়ার সময় উপর দিকে ওঠার সময় কি হয়, এখানে এই বাধাপ্রাপ্ত হয়, ফ্লুইড থাকার কারণে বাধাপ্রাপ্ত, তখন আমরা যে শীষ বাজাই না, কি বাধা পাওয়ার কারণে কিন্তু সাউন্ডটা বাজে, এটাই হলো হুইজিং সাউন্ড। ঠিক একই রকম ভাবে লাংসের যে এয়ারওয়েতে ফ্লুইড জমে ন্যারো হয়ে যায়, তখন এয়ার ট্রান্সফার হওয়ার সময় এক ধরনের সাউন্ড করে, যেটাই হলো এই হুইজিং। এবং এটা শ্বাস প্রশ্বাসের সময়, ইন্সপিরেশন এক্সপিরেশনের সময় এই সাউন্ডটা শোনা যায়, লাইক মিউজিক্যাল হুইসলিং অর হিসিং নয়েজ কমন ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং অ্যাজমাতে এটা সবচেয়ে বেশি দেখা যায়, হুইজিং সাউন্ড। ঠিক আছে? তারপর প্লুরাল ফ্রিকশন রাব। দেখি আরেকটু যাওয়ার আগে একটু কোনো স্লাইড বাকি আছে কিনা একটু দেখে নিই। এই যে দেখো, ক্র্যাকলস অলরেডি বলছি, দিস সাউন্ডস অরিজিনেটিং ইন দিস স্মল এরিয়াস অ্যালভিওলি মে বি হার্ড ইন ইনস্ট্যান্ট নিউমোনিয়া। আচ্ছা, Rare crackles indicate fine crackles, coarse crackles. This is fruit in which হ্যাঁ, পালমোনারি এডেমা তো হয়। ওকে, এটা বলা হয়ে গেছে অলরেডি। এই যে দেখো, পালমোনারি এডেমা কেন হয়? কার্ডিওজেনিক, লাইক লেফট ভেন্ট্রিকুলার র্যাপিড আইভি ইনফিউশন, তারপরে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ঠিক আছে? অলরেডি কি বুঝছো তো না? কারণ এটা কিন্তু ওই যে এই ক্র্যাকলসটা কিন্তু এই কারণেই হয়। তারপরে বিএনপি, কি বলে, বিটা নাইট্রিউটিক পেপটাইড ডিফারেন্সিয়েটস ওয়েদার। ইয়েস, আমরা বলেছিলাম এই যে শ্বাসকষ্ট কিন্তু একটা পেশেন্টের রেসপিরেটরি ইস্যুর কারণে হতে পারে, লাংস কার্ডিয়াক ইস্যুর কারণে হতে পারে। এটা আমরা ডিফারেন্সিয়েট করি কিভাবে? বিএনপির মাধ্যমে। বিএনপি কত বেশি থাকলে সেইটা কি কার্ডিওজেনিক ইস্যুর কারণে তার রেসপিরেটরি প্রবলেম হয়েছে, বলো তো, কে বলতে পারবা? 100 100 তৌকির, এই সবাইকে খেয়ে ফেলছো নাকি? লাবণী, 100 উপরে থাকলে
লাবণী, সাদিয়া, ভুলে জি ভাইয়া গেছি ভাইয়া। আমরা কিভাবে বুঝবো পেশেন্টের শ্বাসকষ্টটা কার্ডিওজেনিক কারণেই শ্বাসকষ্ট নাকি লাংসের নিজস্ব ইস্যুর কারণে শ্বাসকষ্ট? সেটা আমরা কোন মার্কারের মাধ্যমে বুঝি? সেটা আমরা বুঝি বিএনপির মাধ্যমে, বিটা নাইট্রিউরেটিক পেপটাইড। বাট এটার মার্ক কত, এটার কত বেশি থাকলে আমরা এটা বুঝতে পারবো? ১০০ র বেশি হলে রেসপিরেটরি প্রবলেম আর ১০০ কম হলে লাংয়ের জন্য শ্বাসকষ্ট, লাং প্রবলেম। ১০০ বেশি সরি, হার্ট থাকলে প্রবলেম হচ্ছে কার্ডিও, ১০০ র উপরে গেলে। ইয়েস। তো হ্যাঁ, এই জিনিসগুলো হার্টের এত জন্য। লেট হয় কেন? এগুলো কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে এই জিনিসগুলো। এটা কিন্তু তখন আমি ওই জায়গায় বারবার ফোর্স করছি ওই জায়গাগুলাতে। সবসময় মনেও থাকে না, বাট আমার টোন যদি চেঞ্জ হয়ে যায় জিনিসটা খেয়াল করো, কারণ কোশ্চেনটা এই জায়গার উপরে হয় এবং আগেও হয়েছে। আজ থেকে 20 বছর আগে যখন এনক্লেক্স শুরু ছিল তখনও নাকি একই জায়গা থেকে কোশ্চেন হয়েছে, এখনো সেম একই জায়গা থেকে কোশ্চেন হয়। আমি যার কাছে পড়ছি সে যে কোশ্চেন পাশে 26 বছর পরে এসে একই জায়গাতে একই কোশ্চেন আমিও পাইছি। আবার আমার সাথে আমার আগের আগে আরো 3-4 মাস আগে আরেকটা ওই যে নেপালি যে একটা মেয়ে দিছে ও পাইছে একই জিনিস। খুবই স্পেসিফিক এনক্লেক্স এর কন্টেন্ট গুলা, কয়েকটা জায়গা আছে গেস করা যায়। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ অবশ্যই বিএনপি লেভেল যদি অ্যাবভ 100 থাকে সেটা হলো কার্ডিয়াক ইস্যু, আর যদি কম থাকে তাহলে রেসপিরেটরি ইস্যুর কারণেই লাংসের প্রবলেম আছে। মাথায় রাখতে হবে, হ্যাঁ। ERDS উঠলাম, এই যে দেখো, এই যে যেটা বলতেছিলাম বেটা পেপটাইড আর বিএনপি produced by ventricular এনটি muscle। প্রো বিএমপি না ভাইয়া? হ্যাঁ, এনটি প্রো বিএমপি। বিএনপি, বেটা পেপটাইড, বিএনপি বেটা নাইট্রিওটিক পেপটাইড বলে আর কি, হ্যাঁ। produced by ventricular muscles in response to ventricular stretching, value over 100 pg per ml। ওভার 100 মাথায় রাখো, পিজি এমএল এগুলো মনে থাকবে না, বাট ওভার 100 মাথায় রাখবে। উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, ইট হ্যাজ ডায়োটিক অ্যান্ড ভ্যাসোডাইলেটর এফেক্ট, যার ফলে কি হয় ড্রাগ উইথ সিমিলার এফেক্ট নেস্ট্রাইড। এই নেস্ট্রাইডের কারণেও এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে, কারণ ওই যে কি বলে 100 এমএল এর উপরে চলে যায়। এর আগেও বলেছিলাম। রোংকি বা গার্গলস, স্নোরাস সুইজিং, যেটা একটু ইন্ডিকেট স্পুটাম ইন দি এয়ারওয়ে, মে ক্লিয়ার উইথ এ কফ, সাউন্ডস লাইক মোর্নিং অর স্নোরিং, occurs in disease with increased mucus production, common in pneumonia, bronchitis, bronchiectasis, and cystic fibrosis. তারপর আরেকটা জিনিস হলো রেলস অর ক্র্যাকলস আর হলো নন কন্টিনিউ, মানে ইন্টারমিডিয়েট সাউন্ড, মাঝে মাঝে এই সাউন্ডটা করে, মানে মাঝে মাঝে সাউন্ডটা হয়। আর রঙ্কি বা গার্গলস, এটা হলো সরি, রঙ্কি আর হুইজিং হলো কন্টিনিউয়াস সাউন্ড। রঙ্কি, হুইজিং, ইয়েস, হুইজিং সাউন্ডটা হয় কখন? একটু আগে বলছি, বলো তো হুইজিংটা কখন হয়? বলতে পারবা? মাত্রই বললাম, ইন্সপাইরেশন এক্সপাইরেশনের যখন হয় তখনই এই হুইজিং সাউন্ডটা হয়। ঠিক আছে? জি ভাইয়া, যখন ফ্লুইড জমা থাকে। হ্যাঁ, যখন বাধাপ্রাপ্ত হয় এয়ারটা তখন এই সাউন্ডটা হয়। বাট কিভাবে হয়? যখন ইন্সপিরেশন এক্সপিরেশন হয় তখন এই জিনিসটা হয়। ওই যে তারপরে বাঁশির আসলে, মতো। হ্যাঁ বাঁশির মতো, হুইজিং মানে বাঁশির মতো। ওকে, তারপরে আসি হলো pleural friction rub, result of pleural inflammation, heard like a creaking or grunting sound। প্লুরাল ফ্রিকশন ড্রপ, এটা ফ্রিকশন শব্দটা তো কি, ঘষা। লাংস এবং প্লুরাল এই মাঝখানে কি থাকে? লাংস এবং প্লুরাল মাঝখানে কি থাকে বলো তো? সাদিয়া, তোমাকে আমি বলছিলাম জিজ্ঞাসা করবো, লাংস এবং প্লুরাল মাঝখানে কি থাকে? এক ধরনের ওয়েলি সাবস্টেন্স থাকে, যাও হিন্টস দিলাম, কি থাকে বলো? লাবণী,
ল্যাসিথিন। আচ্ছা, রুনা? রুনা কি আছে এখানে? লেসিথ রায়হান? লাংস এবং প্লুরার মাঝখানে এক ধরনের ওয়েলি কিছু থাকে, এটা কি? তকির? পাইসানো? সারফেক্টেন্ট একটা থাকে লেসিথেস ফাইজোমাইলিন। হ্যাঁ, সারফেক্টেন্ট থাকে, অবশ্যই সারফেক্টেন্ট থাকে, সেটা হলো লেসিথিন এবং স্পিনজোমাইলিন। সাদিয়া বলো তো এটার নর্মাল রেঞ্জ কত লেসিথিন এবং স্পিনজোমাইলিনের? যাই হোক, আর কি বলবো আর আসলে। লাংস এবং প্লুরাল স্পেসের ভিতরে লেসিথিন এবং স্পিনজোমাইলিন এটা একটা কি বলে ওয়েলি সাবস্টেন্স, এর আগেও বলেছিলাম, কালকে না জানি এর আগের দিন। এইটা আমাদের লাংসে কলাপসের হাত থেকে, চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এটা নর্মাল 2:1 থাকে। 2:1, আর 1 প্রিম্যাচুরের ক্ষেত্রে এটা 1:1 থাকে। 1:1 অনেকবার উচ্চারণ করছি এই জিনিসটা। এখন এই যে লাংস এবং প্লুরাল স্পেসের ভিতরে যখন তোমার প্লুরাতে ইনফ্লামেশন হয়, লাংসের কাভারিং এ যখন ইনফ্লামেশন হয়, লাংস এবং প্লুরা ঘষা খায়, একটার সাথে একটা ঘষা খায়, তখনই এই প্লুরাল ফ্রিকশন রাব হয়। এটাকে হার্ড লাইক ক্রিকিং অর গ্রেটিং সাউন্ড। কাগজে কাগজে ঘষা দিলে যেই সাউন্ড হয় না, এরকম সাউন্ড হয় এই প্লুরাল ফ্রিকশন রাবে। এরপর আসে হলো স্ট্রাইডর। হ্যাঁ, হার্শ ইন্সপিরেটিভ সাউন্ড কজ বাই ল্যারেঞ্জিয়াল এডেমা। ঠিক আছে? বুঝছো কি বলছি? ভাইয়া আমার নেট চলে গেছে, কিছু বলতে পারতেছিলাম না। আহ আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে স্ট্রাইডর হলো হার্শ ইন্সপিরেটিভ সাউন্ড কজ বাই ল্যারেঞ্জিয়াল এডেমা। এটা মেডিকেল ইমার্জেন্সি। ইয়েস, যতগুলা সাউন্ড আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই স্ট্রাইডর, লিখে রাখো, সবচেয়ে ডেডলি। ঠিক আছে? হার্শ ইন্সপিরেটরি সাউন্ড কজ বাই ল্যারেঞ্জিয়াল ইডেমা, এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। ওকে, কেন এটা ইমার্জেন্সি? একটু গেস করো, গতকালকে বলেছিলাম, একটু দেখায় দেই জায়গাটা। এই ছবিটা দেখাবো, তোমরা গেস করবা, তোমাদের যথেষ্ট সময় হয়েছে গেস করার। কেন এটা ল্যারেঞ্জিয়াল, কেন এটা মেডিকেল ইমার্জেন্সি বলো তো? এই ছবিটা দেখো, বলো তো আমাকে। ল্যারিংসে পানি জমলে কিভাবে শ্বাস নিবে? দেখি রায়হান, এটাকে একটু ব্যাখ্যা করো তো, কেন স্টুডেন্টটা গুরুত্বপূর্ণ? সাদিয়া বলছো একটা, ওকে। ইডেমা হলে তো এখানে
খাবার নালী আর ফুসফুসের নালী এখানে যদি এরকম হয় হুম তাহলে ওই হয় খাবার খেতে গেলে হয়তো তার প্রবলেম হবে, ব্যথা করবে। হুম আর খাবার অনেক সময় লাংসে চলে যেতে পারে। না, ল্যারিংস এই কাজটা করে না। তুমি যেটা বলছো এটা এপিগ্লটিসটা করে। হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখো, এই অংশটা হলো এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা শ্বাসের কি প্রবলেমটা হবে। এপিগ্লটিস কি করে? এটা ডাইভারশনটা, এই যে খাবারটা লাংসে যাবে নাকি স্টোমাকে যাবে, এটা মেনটেন করে হলো এপিগ্লটিস। ল্যারিংসের অবস্থান হলো আরেকটু নিচে। ল্যারিংসে যদি এডেমা হয়, পুরা শ্বাস নালী বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা মেডিকেল ইমার্জেন্সি। ক্লিয়ার? রেসপিরেটরি ডিস্ট্রেস। হ্যাঁ, রেসপিরেটরি স্ট্রেস। এই জন্য স্ট্রাইডার সবচেয়ে ডেডলি যতগুলো অ্যাবডোমিনাল সাউন্ড আছে লাংসের। অফটেন অ্যাসোসিয়েটেড উইথ এপিগ্লটাইটিস। তারপরে ক্রুপ। এই ক্রুপটা অনেক বাজে একটা সমস্যা বাচ্চাদের হয়, অ্যাকিউট স্পাজমোটিক ল্যারিঞ্জাইটিস, এটা আমরা পরে শিখবো। তারপরে এলটিবি অর ফরেন বডি ইন দি এয়ারওয়ে। ইয়েস, আমরা অনেক সময় যদি কেউ দেখবা অনেক কয়েন খেয়ে ফেলে, তারপরে তোমার বোতলের মুখা খেয়ে ফেলে, তাদের ক্ষেত্রে সেম স্ট্রাইডর, মার্বেল খেয়ে ফেলেন। মার্বেল খেয়ে ফেলে স্ট্রাইডর হয়। ঠিক আছে, এটার একটা পদ্ধতি আছে বের করা। এটা হেলমিক ম্যানিউভার বলে বের করার সিস্টেমটা, এটা আমরা পাবো এই চ্যাপ্টারে লাস্টে বলে দিব। তাহলে স্টার্টারে কি হয়? সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। তারপরে স্নোরিং সাউন্ড, ওই ঘুমাইলে যে ইয়ে হয় না, ওইটাই হলো স্নোরিং সাউন্ড। নয়েজি ব্রিদিং রিলেটেড টু নেজাল অবস্ট্রাকশন and the vibration of the structures in the airway may be a sign of sleep apnea. স্নোরিং কিন্তু শুধুমাত্র যে ওয়েট বাড়লে, মোটা হয়ে গেলে যে নাকের ইয়েটা বেড়ে মানে নেজাল অবস্ট্রাকশন হয়, বিষয়টা এরকম না। এটা কিন্তু স্লিপ অ্যাপনিয়ার কারণেও হতে পারে। সাধারণত এটা যদিও এই চ্যাপ্টারে পড়ানো হয় না, যে তোমার আম কি বলে, সাধারণত একটা মানুষ 15 থেকে 20 সেকেন্ড শ্বাস না নিলেও চলবে। ঠিক আছে, এটা নরমাল। আমরা একটু পরে আরো পরে জানতে পারবো, জাস্ট একটু বলে দিলাম যে কুইজের মতো করে মনে রেখো, তাইলেই হবে। আর স্ট্রাইডারের প্রবলেম কি তাহলে? সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। রেসপিরেটরি ডিস্ট্রেসের সাইন গুলা কি কি একটু দেখে নেই, আমরা আস্তে আস্তে পাবো এগুলা। এই যে ইন চিলড্রেন নাজাল ফ্লারিং, নাজাল ফ্লেয়ারিং এর বাংলা কি? নাজাল ফ্লেয়ারিং এর বাংলা, বাংলা কি নাজাল ফ্লেয়ারিং এর? জানি না। তারপরে ওপেন মাউথ ব্রিদিং, নাক দিয়ে সে শ্বাস নিতে পারে না। রিট্রাকশনস, বুকের খাঁচা মনে হয় যে ভিতরের দিকে ঢুকে যাবে। দেখবা অনেক সময় বলে ডক্টররা যে বাচ্চার খাঁচা কি বুকের ভিতরে ঢুকে গেছে কিনা, এরকম শ্বাস নেওয়ার সময় এটা যে বলে, জিজ্ঞাসা করে দেখো। তারপরে গ্রান্টিং, মাত্রই তো পড়লাম আমরা, সরি গ্রান্টিং এখনো পড়ি নাই। তারপরে স্ট্রাইডর তো মাত্র পড়লাম। প্যারাডক্সিক্যাল ব্রিদিং, প্যারাডক্সিক্যাল ব্রিদিংটা একটু বলি। প্যারাডক্সিক্যাল ব্রিদিংটা কি? প্যারাডক্সিক্যাল ব্রিদিংটা হলো আমরা শ্বাস নিলে লাংস কি হয়? এক্সপেনশন হয়, লাংস প্রসারিত হয়। আর শ্বাস ছেড়ে দিলে লাংস ভিতরের দিকে সংকুচিত হয়ে যায়। এটাই তো আমরা জানি, কিন্তু প্যারাডক্সিক্যাল ব্রিদিং মানে উল্টা। প্যারাডক্সিক্যাল ব্রিদিং মানে উল্টা। প্যারাডক্সিক্যাল ব্রিদিংটা মানে হলো যে শ্বাস নিলে লাংস ভিতরের দিকে ঢুকে যাবে, শ্বাস ছাড়লে লাংস এক্সপেনশন হবে। আমি কি বুঝতে পারছি? প্যারাডক্সিক্যাল ব্রিদিং মানে উল্টা। উল্টা। উল্টা, প্যারাডক্সিক্যাল মানেই হলো উল্টা। নরমাল যে মেকানিজম তার বিপরীতে হবে, মানে শ্বাস ছাড়লে উল্টা আরো লাংস এক্সপেনশন হবে, আর শ্বাস নিলে লাংস ভিতরের দিকে ঢুকে যাবে। এটাই হলো প্যারাডক্সিক্যাল ব্রিদিং। আর একটা হলো হেড ববিং, ঘাড় ঘুরে, মানে মাথা মানে এক পাশে করে রাখে বা মাথা পড়ে যেতে থাকে, এটাই হলো হেড ববিং। ঠিক আছে, এগুলা হলো রেসপিরেটরি ডিস্ট্রেসের সিমটম। হ্যাঁ, আর স্ট্রাইডর এই কারণে হাই প্রায়োরিটি ফর দ্য চিলড্রেন, ইম্পর্টেন্ট এন্ড ফ্লেক্স কোশ্চেন আসে। এরপরে সেটা গ্রান্টিং অকার্স হয়। হ্যাঁ বলো। এই যে নাকে মাংস বাড়ে ওইটা কেন ভাইয়া? ওইটা হলো যে তোমার অনেক সময় পলিপাস হয়, তারপরে তোমার এটার কারণেও কিন্তু তোমার এই যে স্নোরিং, নাক ডাকা হয়, নাক ডাকে, এটা কিন্তু আমার প্রবলেম না। তবে হ্যাঁ,
স্লিপ অ্যাপনি মানে ঘুমানোর সময় শ্বাস অনেক সময় অ্যাবসেন্ট হয়ে যায় 15-20 সেকেন্ডের জন্য। এটা ইজ নরমাল। সিভিয়ার হেডেক থাকে। না, সিভিয়ার হেডেক থাকে না। 15-20 মিনিটের জন্য শ্বাস অ্যাবসেন্ট হয়ে যাবে, ইট ইজ নরমাল। বাট ওভার 20 সেকেন্ড, ফারহানা তাই না? ওভার 20 সেকেন্ড না নাকি? আহ, আচ্ছা, এটা একটু রেঞ্জটা আমি একটু দেখে বলবো। একটু দেখতে হবে, তারপরে বলবো আমি, হ্যাঁ? একটু দাঁড়াও, আমি আসতেছি। নিউবর্নদের 10 থেকে 15 নরমাল আর কি, 20 এর অধিক অ্যাবনর্মাল। হ্যাঁ, তো গ্রান্টিং গ্রান্টিং যেটা বলতে চাচ্ছিলাম, যে গ্রান্টিং সাউন্ডটা হয় কিন্তু এপিগ্লটাইটিস, মানে ইনফ্লামেশন অফ দি এপিগ্লটিস, হ্যাঁ? when epiglottis stops the flow of air, মানে এটি এপিগ্লটিস যখন এয়ার ফ্লোটাকে মানে ফ্লো অফ এয়ারটাকে বন্ধ করে দেয়, ডিপ কি গুটুরাল সাউন্ড or grumbling sound commonly heard in babies may be caused by trapped mucus plug in nasal passage. সাধারণত এই গ্রান্টিংটা স্ট্রাইডারের মতো এত মারাত্মক হয় না। স্ট্রাইডার তো কমপ্লিটলি এয়ারওয়েটা ব্লক করে দেয়। আর যেটা গ্রান্টিং, যেটা এটা কি করে, ওই নাকে যদি কোনো মিউকাস জমে যায় তখন এই প্রবলেমটা হয়। occurs when glottis stop the flow of air, হ্যাঁ? কারণটা কি? could be a sign of pneumonia, congestive heart failure, asthma, sepsis, etc. Grunting in newborn could be a sign of respiratory distress related to retained amniotic fluid in the lungs, মেকোনিয়াম অ্যাসপিরেশন এবং ইনফেকশন। আমি এখানে এই জিনিসগুলো বলে লাভ হবে না, কারণ ম্যাটারনিটি এখনো ধরি নাই। জাস্ট হালকা করে একটু বলি। দেখো, একটা বেবি যখন মানে এনভিডি, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি যখন হয়, তো তখন এই যে দুই পাশের যেই হাড় মানে ভ্যাজিনাল এই সাইডে যখন বের হয়, তখন বাচ্চার লাংসের উপরে বা থোরাসিক কেজের উপরে একটা চাপ ক্রিয়েট করে। এই চাপের ফলে বাচ্চার লাংস, আমরা কি জানি, ইনঅ্যাক্টিভ থাকে না ফিটাস থাকা অবস্থায়, যত অ্যামনিওটিক ফ্লুইড আছে সব এই ভিতর দিয়ে বের হয়ে, এই চাপের কারণে সব মানে গামছা চিপার মতো নাকি, গামছা চিপলে যেমন পানি একদম বের হয়ে আসে না, ঠিক একই রকম ভাবে লাংসের ভিতরেও যত অ্যামনিওটিক ফ্লুইড আছে এগুলো এই চাপের কারণে সব আস্তে মুখ দিয়ে বের হয়ে আসে। কোনো কারণে যদি এটা ঠিক মতো না হয় তখনই এই গ্রান্টিংটা হয়। ঠিক আছে? তারপরে মেকোনিয়াম অ্যাসপিরেশন, বাচ্চা যদি ফিটাস থাকা অবস্থায় যদি স্টুল পাস করে দেয় নিজের বাথরুম খেয়ে ফেলে। হ্যাঁ, বাচ্চার বাথরুম সে খেয়ে ফেলে, তখন এই গ্রান্টিং সাউন্ড হতে পারে। আর আরেকটা হলো ইনফেকশনের কারণে। তবে গ্রান্টিং এর অন্যান্য ফেটাল ডিজিজের কারণে হয় ঠিকই, বাট সাথে সাথে পেশেন্ট মেডিকেল ইমার্জেন্সিতে যায় না। যেমন নিউমোনিয়া হলে সাথে সাথে মারা যাবে সেটা এরকম না, বাঁচতে পারে, সময় সময় থাকে। বাট স্ট্রাইডার হলে ইমিডিয়েটলি ডেড হওয়ার চান্স আছে। এই জন্য স্ট্রাইডার মোস্ট ডেডলি, যতগুলো অ্যাবনর্মাল সাউন্ড আছে সবচেয়ে ডেডলি হলো স্ট্রাইডার। এই জন্য কোশ্চেনটা এখান থেকে অনেক হয়। যারা কোশ্চেন প্র্যাকটিস করতেছো এবং তারা ভালো করেই জানো। তো চলো, আজকে আমরা এই পর্যন্তই।